আমি হেলেনা রায়হান ক্লাসভেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা 13.2-এর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। এর আগে আমরা 8 নম্বর প্রশ্ন সমাধান করেছিলাম, এখন আমরা 11 নম্বর প্রশ্নটি সমাধান করব। 10 আর 11 একই রকম, ওইখানে 2টি পদের মান চেয়েছিল, এখানে 3টি পদের মান। তো যেহেতু 3টি পদ একটু বেশি, আমরা একটু বড়টাই নিয়েছি, ছোটোগুলো তো পারবাই তোমরা। তো এই প্রশ্ন যদি 13.2 থেকে কোনো সৃজনশীল দেয়া হয়, তাহলে চোখ বন্ধ করে এই প্রশ্নটি আর যে 8 নম্বর যে প্রশ্নটি আছে, এততম পদ এত, পঞ্চম পদ এত, দশম পদ এত, এই টাইপের এই দুটি প্রশ্ন সাধারণত দিয়ে থাকে। এগুলো দেওয়ার সম্ভাবনা 99%, আর 1% হয়তো সমষ্টি বের করো এরকম একটি প্রশ্ন দিয়ে থাকে। তো প্রশ্নটি কতটা গুরুত্বপূর্ণ আমরা একটু দেখব কোন কোন বোর্ডে এসেছে। বরিশাল বোর্ড 2022, ময়মনসিংহ 2022, ঢাকা বোর্ড 2020-এর গ, যশোর 20-এর খ দাখিল পরীক্ষা 20-এর গ, বরিশাল 2019, দিনাজপুর 2019 দাখিল 18, চট্টগ্রাম বোর্ড 2017, সিলেট 2015। 1 2 3 4 5 6 7 8 9 10, মোট 10টি বোর্ডে গুরুত্বপূর্ণ কিন্তু এসেছে। আর ওই প্রশ্নটিও প্রায় 12-13 বার এরকম এসেছে। তো দুটি প্রশ্ন মিলিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হয় এটা নয় ওইটা, এরকম একটা দিয়ে থাকে প্রশ্ন। তো কীভাবে সমাধান করতে হয় আমরা একটু দেখব। সাধারণত গুণোত্তর ধারার বেলায় আমাদের দুটি পদের মানে দুইটি জিনিস আমাদের প্রয়োজন। প্রথম হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত হচ্ছে পার্থক্যটা। আমরা পার্থক্য না বলে আমরা বলতে পারি যে মানে ভাগ করলে যে ফলটা বেরোয়, ভাগফলটা। কারণ সমান্তর ধারায় আমরা বিয়োগ ফলটা নেই, অন্তর মানে পার্থক্যটা, আর এইখানে আমরা ভাগ করলে যে ফলটা পাই দ্বিতীয় পদ দিয়ে প্রথম পদকে, সেটা আমরা নিই। তো এটাকে সাধারণ অনুপাত বলে, আর সমান্তর ধারায় সাধারণ অন্তর বলে ওটাকে ডি দিয়ে প্রকাশ করে, আর এখানে আমরা স্মল আর দিয়ে প্রকাশ করি। চলো প্রথমে কি আমরা এখানে প্রশ্নটা জাস্ট দেখে নিলাম। 3 + x + y + z + 243 গুণোত্তর ধারাভুক্ত হলে x y z এর মান নির্ণয় করো। এখন এটা একটা পদ, তো এটা প্রথম পদ, তাই না? তো আমরা এখানে দেওয়া আছে আমাদের প্রথম পদ। প্রথম পদ কত বলো? 3। হ্যাঁ, এবার তুমি যে অন্তর বা অনুপাতটা বের করবে, অনুপাত বের করার জন্য তোমাকে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করতে হবে, কিন্তু দ্বিতীয় পদ কি আছে? x থেকে তুমি কিভাবে 3-কে ভাগ করবে? করা যায়? যায় না। আবার y থেকেও তো x-কে ভাগ করা যায় না, আবার z থেকে y-কে যায় না, আবার 243 থেকেও z-কে যায় না। তার মানে কোনো না কোনো একটার মান না থাকলে তো আমি কাজ করতে পারছি না। যেহেতু x y z আবার এইটা, তার মানে কোনোভাবেই আমি অনুপাতটা বের করতে পারছি না। তাহলে আমি অনুপাতটা ধরে নিব স্মল r, ঠিক আছে? তাহলে সাধারণ অনুপাত, এটা লিখবো আমরা সাধারণ অনুপাত। যেহেতু আমার কাছে কিছু নেই, আমি জাস্ট অনুমান করে নিব, এটাকে ধরে নিব সাধারণ অনুপাত আর, ঠিক আছে? এই হচ্ছে দুইটা প্রথম ক্লু, প্রথম পদ আর হচ্ছে সাধারণ অনুপাত। প্রথম পদ আছে কিন্তু সাধারণ অনুপাত নেই আমার কাছে। তাহলে আমি এটা এখন কিভাবে করতে পারি? আমার কাছে কোন মানটার ক্লু আছে চলো খেয়াল। তুমি কিন্তু প্রথম পদ নিয়ে বিবেচনা করবে না, প্রথম পদটা নিবে না এখানে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, খেয়াল করো দ্বিতীয় মানটা কিন্তু নেই। এক্স দিয়ে তুমি কাকে বিবেচনা করবে? তৃতীয় পদ ওয়াই, চতুর্থ পদ জেড, পঞ্চম পদ 243 মানে 243। তাহলে এইটা নিয়ে একটু কাজ করা যায় আমাদের মনে হয়। যখনই আমাদের এরকম এক্স ওয়াই জেড বা পি কিউ আর এম এন এরকম কিন্তু থাকে, সবসময় যে এক্স ওয়াই জেড থাকবে এমন কিন্তু না, এল এম এন থাকে, পি কিউ আর থাকে, ঠিক আছে? তো ঘাবড়ানো যাবে না, এবিসিও থাকতে পারে। তো আমরা এটা যেহেতু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই পঞ্চম পদ, তাহলে এইটা পঞ্চম পদ 243। আমি কিন্তু একটা সূত্র জানি আমরা, তাই না? কীভাবে পদের মান বের করতে হয়? a × r⁴n−1। আমি আমার জানা একটা সূত্রের সঙ্গে পঞ্চম পদ দিয়ে আমি কিন্তু এইটাকে তুলনা করতে পারি, কারণ আমি যে সূত্রটা বের করবো সেটাও পঞ্চম পদেরই হইতে হবে, আবার এটাও পঞ্চম পদ। এখন তুমি বলতে পারো কেন চতুর্থ পদ কেন নিচ্ছেন না, বা তৃতীয় পদ কেন নিচ্ছেন না? নিব কীভাবে রে ভাই? কারণ এখানে তো কোনো সংখ্যাই নেই, তাহলে আমি কি জেড ওয়াই এক্স এগুলোর মানই তো আমি বের করবো, তো এইগুলো দিয়ে তার কাজ করতে পারবো না। যেটা ক্লু আছে সেটা নিয়ে কাজ করতে পারবো। তাহলে এটা যেহেতু আছে, এটা পঞ্চম পদ, তাহলে পঞ্চম পদ সমান এইটা বলতেই পারি আমি, তাই না? তাহলে আমি এখন বলবো যে আমরা জানি, আমরা কিন্তু একটা সূত্র জানি সাধারণ পদ নির্ণয়ের। আমরা জানি পদ নির্ণয়ের সাধারণ না বলে আমরা লিখি, আমরা জানি n-তম পদ নির্ণয়ের সূত্র, n-তম পদ নির্ণয়ের সূত্র। আচ্ছা, আমরা একটা সূত্র a × r⁴, এটা হচ্ছে r, r⁴n−1, এটা হচ্ছে সূত্র। এই তোমার গুণোত্তর ধারায় মানে পদের মান এভাবে বের করে a × r⁴n−1। তাহলে এখন আমরা কততম পদ? আমার এটা পঞ্চম পদ, তাহলে আমি এখানে লিখব পঞ্চম পদ ইকুয়াল a × r⁴, পঞ্চম যেহেতু 5−1, ঠিক আছে? এই যে এখন সূত্রের মধ্যে আমার যত পদ অত বসিয়ে দিব।
এর মান আমার কাছে কিন্তু আছে, কত আছে বলো তো দেখি, 3। আর এর মান তো আমার কাছে নেই, তাহলে এইটা আর 5 থেকে 1 চলে গেলে কত থাকে বলো, 4। তাহলে 3 ইন্টু 4 r⁴, বাস এটাই। যদিও আমার কাছে আর এর মান নেই, কিন্তু আমি ক্লু হিসেবে রাখতে পারি যে এটাই। তাহলে আমি কি বলতে পারি, এই যে মানটা আমি পেলাম, এই পঞ্চম পদ সমান এই 243, হ্যাঁ বলতে পারি, এটা বললে আমি আর এর মানটা পেয়ে যাব, দুইটাকে আমি ইকুয়াল করলে, ঠিক আছে। তাহলে শর্ত মতে আমি বলতে পারি, শর্ত মতে 3r⁴ ইকুয়াল, এটা আমার জানা পঞ্চম পদ আর এটা এখানে দেওয়া পঞ্চম পদ, এই দুইটাকে আমি তুলনা করতে পারি, ঠিক আছে। এবার আমার আর এর মান দরকার, যাকে দরকার তাকে আমি এই পাশে রেখে দিব। 3 যেহেতু 3 গুণ অবস্থায় আছে, গুণ থাকলে এই পাশে আসলে এটা ভাগ হয়ে যায়, তাই না। তাহলে যদি আমি এখন এটাকে ভাগ করে দেই, এটা দিয়ে এটাকে, এই সমানগুলি না পাশা বরাবর থাকতে হবে, হ্যাঁ খেয়াল রাখবে এগুলো। তাহলে আমি যদি এটা দিয়ে এটাকে ভাগ করি, কত হয় বলো তো দেখি, এটা হচ্ছে 9, হ্যাঁ 27। এটা দিয়ে যদি আমি এটাকে কাটাকাটি করি, 3 তো, আচ্ছা 3 দিয়ে যদি আমি এটাকে কাটি, তাহলে হচ্ছে 3 8 24, 3 1 3, কত হলো বলো, 81। এখন একটা বিষয়, আমার শুধু আর এর মান দরকার, আমার কিন্তু এই 4টাকে উঠাইতে হবে। তাহলে এই পাশে একটা 4 যদি আনতে পারি, তাহলে দুইটা 4কে আমি ভ্যানিশ করে দিয়ে আমি আর এর মান পেয়ে যাব। এখন এটা কিভাবে করতে পারি বলতে পারো একটু। এটা আমি করতে পারি 81কে ভেঙে, চলো আমরা কিন্তু 81কে ভাঙতে পারি, তোমরা জানো 9 ইন্টু 9, 9 9 81। এবার একটু তাকাও, এবার তোমাদেরকে ভেঙে ভেঙে খুব মানে ভেঙে ভেঙে দেখাবো যাতে কখনো প্রবলেম না হয়। 9কে কিন্তু আবার তুমি ভাঙতে পারো 3 ইন্টু 3, আবার 9কে ভাঙতে পারো 3 ইন্টু 3, খেয়াল করেছো। মানে আমি দুইটা 9কে ভেঙে দিলাম, এই 9টাকে ভাঙলাম 3 ইন্টু 3, এই 9টাকে ভাঙলাম 3 ইন্টু 3, দেখেছো। এবার একটু দেখো, তাহলে আমরা কয়টা 3 পেলাম এখানে, 4টা 3 পেয়েছি। তাহলে আমি কি এটা এভাবে লিখতে পারি না যে, একটু দেখো 4-এর উপর আর এর উপর আছে 4, তাহলে আমি কি 3 দিয়ে এখানেও কি আমি 4 লিখতে পারি না, একটু দেখো লিখতে পারি। কারণ আমি 3 পেয়েছি কয়টা, 4টা, আর 4 আরও আমার কাছে আছে কয়টা, 4টা, তাহলে 4 আর 4 4 4 পাওয়ার যেহেতু এসেছে একই রকম, দুইটাই পাওয়ার, তাহলে পাওয়ার দুটা ভ্যানিশ করে দিলে আর এর মান আমি পেয়ে গেছি কত বলো, 3। এখন আমার কাছে এর মানও আছে আর এর মানও আছে, কোনো সমস্যা আমার কাছে এক্স ওয়াই জেডের মান বের করা, আমি এখন কোনো সমস্যা নেই। আমরা কিন্তু গুণোত্তর আমরা জানি, এটা থেকে এই যে এটা তুমি যদি প্রথমের সঙ্গে প্রথম পদের সঙ্গে তোমার যেই সাধারণ অনুপাতটাকে গুণ করো, তাহলে তুমি পরের পদগুলো পাবে। আবার তুমি এভাবেও করতে পারো, যদি তুমি দ্বিতীয় পদ থেকে প্রথম পদটাকে ভাগ করো, তাহলে তুমি সাধারণ অনুপাত পেয়ে যাবে, একই কথা। তাহলে সাধারণ অনুপাতটার সঙ্গে আমি যদি এটাকে গুণ করি, তাহলে আমি আমার দ্বিতীয় পদ পেয়ে যাব। আবার ওই পদটার সঙ্গে দ্বিতীয় পদের সঙ্গে আবার যদি 3 আমি গুণ করি, আবার আমি তৃতীয় পদ পেয়ে যাব। এরকম করে আমি করতে পারি, কিন্তু আরেকটা সিস্টেম আছে করার, সেটা আমি তোমাদেরকে দেখাবো এখনই। চলো আগে একটু বের করে নিই মানটা। তাহলে কি আমি এখন বলতে পারি r=3। তাহলে আমাদের প্রথম পদ আমাদের দেয়া ছিল কত বলো দেখি, প্রথম পদ ছিল 3। তাহলে এখন আমি প্রথম না লিখে এভাবে লিখি, প্রথম। তাহলে আমার এখন দ্বিতীয় পদ কত হবে একটু বলো তো, এই প্রথম 3 সঙ্গে অনুপাত 3 আমি গুণ করে দিব, তাহলে 3 ইন্টু 3 কত হইল বলো, 9। এবার তৃতীয় পদ কত হবে বলো দেখি, তৃতীয় পদ হচ্ছে এই 9-এর সঙ্গে আবার ওই অনুপাত গুণ করে দিবা, 3 9 কত বলো, 27। আবার আমার এখন চতুর্থ পদ কত হয়েছে বলো, এই 27-এর সঙ্গে তুমি আবারও এই অনুপাত মানে 3 গুণ করে দিবা, তাহলে কত হচ্ছে, 3 7 21, 1 2 3 2 6 7 8, কত হলো বলো, 81। এবার 81 সঙ্গে তুমি গুণ করে দেখো তো 3 243 হয় কিনা, তাহলেই বুঝবে তোমার ম্যাথটা মিলে গেছে। 81 সঙ্গে তুমি 3 একটু গুণ করে দেখো, 3 একে 3 3 8 24, হ্যাঁ হয়ে গেছে 243। তার মানে ধাপ, যদি আমার অঙ্কটা ভুল হইতো তাহলে এখানে এসে 243 আর আমার মিলতো না। তাহলে যেহেতু আমার এটা মিলে গেছে, তাহলে আমি কি বলতে পারি, এক্স, ঠিক আছে, আমরা কিন্তু এক্স ওয়াই জেডের মান পেয়ে গেছি। আমাদেরকে বলেছে না এক্স ও ওয়াই জেডের মান কত, তাহলে এক্স ওয়াই এবং জেড এর মান কত বের হয়েছে বলো তো দেখি। এই এক্সের মান বের হয়েছে কত, 9, মানে 9 27, আরেকটা বের হয়েছে কত, 81, ঠিক আছে। এই তো 3টা। এখন এটা তো একটা সিস্টেম দেখাইলাম, কিন্তু তুমি এভাবে একটু কয়েকটা জটিল হয়ে যাবে তোমার জন্য, বা কখনো কখনো একটু ঝামেলাও হয়। এভাবে যদি সহজ মান থাকে এরকম 3, তখন তুমি করতে পারো 3 বা এরকম স্বাভাবিক মান থাকলে। কিন্তু যখন নাকি তুমি দেখবে রুটের মানগুলো থাকে, তখন একটু এভাবে করা একটু ঝামেলা, তো তখন তুমি স্বাভাবিক ওয়েতে করতে পারো। যেমন এটা কত পদ, দ্বিতীয় পদ, তুমি কিন্তু এই অঙ্কটা এভাবে না করে এভাবেও করতে পারতে। দেখো দ্বিতীয় পদ ডিরেক্ট পদ নির্ণয়ের সূত্র দিয়ে a ইন্টু r⁴n-1, তাহলে এর মান কত, 3, আর এর মান কত, 3, n কততম পদ তোমার, 2 - 1, তাহলে 3 ইন্টু 2 থেকে 1 চলে গেলে 1 1 তো আর লিখতে হয় না, 3 ইন্টু 3 কত হইল বলো,
9। দেখো তো আমাদের দ্বিতীয় পদ 9 বের হয়েছিল কি না? হ্যাঁ, বের হয়েছিল। এভাবে করে আবার তৃতীয় পদ, আবার চতুর্থ পদ তুমি কিন্তু বের করতে পারো। ঠিক আছে? তার মানে এইটাও একটা সিস্টেম, আবার এটাও একটা সিস্টেম। তুমি যখন যেভাবে সুবিধা হয় সেভাবেই করে নিতে পারো। ঠিক আছে? এটা আমি জাস্ট দেখাইলাম তোমাদেরকে, এইভাবে করবে। তুমি যখন করবে তখন আর এইভাবে করবে না, শুধু এইভাবেই করবে। আর যদি এভাবে করো তখন আর এইভাবে করবে না, যেটাই করো যে কোনো একটা করবে। ঠিক আছে? তো প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। এত সহজ একটা প্রশ্ন যদি একটু না বোঝার কারণে দিয়ে আসতে না পারি, এটা কিন্তু আসলে খুবই কষ্টের। তো আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য। তারপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে জানিও, যে কোনো বিশেষ বোর্ড যে হ্যাঁ এটা সমস্যা হচ্ছে, এটা করান। আমি যথেষ্ট গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যেগুলো, আমি কিন্তু সাজেশনের ম্যাথ বা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে তোমাদের জন্য যা দরকার সেগুলোই দিচ্ছি। মানে পরীক্ষা যেহেতু সামনে, তো গুরুত্বপূর্ণ না এমনগুলো এখন আমি দিচ্ছি না। হয়তো আমি সেগুলো পরে কখনো দিব, তোমাদের পরীক্ষার পরে। কিন্তু এখন তোমাদের জন্য একদম মানে ফোকাস যেগুলো সেগুলোই দিচ্ছি। তো তোমরা যদি একটু পরিশ্রম করো, এটা শুধু তুমি সৃজনশীল করবে না, এই বোর্ডের টোটাল সৃজনশীলগুলি তুমি করবে না, তুমি জাস্ট এই ম্যাথটা কত নম্বর সেটাও কিন্তু বলে দিয়েছি। দেখো আমি চাই তোমরা একটা ভালো কিছু করো, একটা ভালো রেজাল্ট করো। এখন তুমি যদি পরিশ্রম না করো তাহলে আর আমি কি করতে পারি বলো? আমি আমার কাজটুকু করেছি, তুমি তোমার কাজটুকু করবে। আমি এইটুকু তোমার জন্য বের করে দিয়েছি, কোন বোর্ডে এই প্রশ্নটা সেম এইভাবে এরকমভাবে কোথায় কোথায় এসেছে। বরিশাল 22-এর ক্ষয়ে এসেছে, ময়মনসিংহ 22-এর গয়ে এসেছে। তুমি জাস্ট ওইগুলো ধরো না, এখান থেকে খুঁজে খুঁজে বের করে নাও না। এগুলো নিলেই তুমি দেখবে এগুলো পাবে। আর অনেক তোমরা যদি পুরনো বই হয়ে থাকে তাহলে তুমি 22-এরগুলো পাবে না, হ্যাঁ, আগেরগুলো পাবে। আমি বলবো গণিতের জন্য রিস্ক কেন নিবে? একটি টেস্ট পেপার অথবা একটা সাজেশন এরকম একটা কিছু কিনে নাও, মানে যেটা তুমি পাবে, যেখানে তুমি সবগুলো বোর্ড খুঁজে পাবে। এরকম টেস্ট পেপারই পাওয়া যায়। তো তুমি সেখান থেকে নিয়ে জাস্ট এগুলো দেখবে। ঠিক আছে? কোন কোন বোর্ডে কতবার কতগুলো এসেছে। তো যদি এইগুলো করো 1 2 3 4 5 6 7 8 9 10, 10 একটা প্রশ্ন, এই একবার 11 প্রথম মেইন প্রশ্ন, তারপর আরও 10 বার। 11 বার করলে আর কি থাকে বলো? এটা আর কিছু থাকে? তো আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য, আশা করি তোমরা বুঝতেও পেরেছো। এরপরে আমি আর গুরুত্বপূর্ণ যে সমান্তর ধারা নিয়ে আসবো, আর গুরুত্বপূর্ণ যেগুলো সাধারণত সৃজনশীল তৈরি হয় যেগুলো দিয়ে, সেরকম প্রশ্ন আনার চেষ্টা করছি। তো ভালো থেকো সবাই, সবার জন্য শুভকামনা।